দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি বিচ সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত বিষয় নিয়ে। যদিও আমরা জানি যে বাজেট নিয়ে এই সময় আসলে মানুষের মধ্যে এখনও নানান রকম আলোচনা চলছে, বিশেষ করে অর্থনীতিবিদ, নীতি নির্ধারক যারা রয়েছেন, বাজেট নিয়ে এখনও নানান রকম মিশ্র প্রতিক্রিয়া আমরা জানতে পাচ্ছি। আমরা আজকে আসলে বাজেটে ই কমার্স খাত এই শিরোনামে আলোচনা করতে চাই। এবং মহামারীকালে আমরা দেখেছি যে ই কমার্সের একটি বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু এবারের বাজেটে একটি ভিন্ন বিষয় আসলে লক্ষ্য করা গেল যে অর্থমন্ত্রী যদিও বলেছেন সংসদে যে ই কমার্সকে বিশেষ গুরুত্ব দিতে ৫,০০০ উদ্যোক্তাকে আসলে ই কমার্সের আওতায় নতুন করে প্রশিক্ষণ দেওয়ার কথা একদিকে যেমন বলেছেন, তেমনি আমরা দেখেছি যে এবারের বাজেটে কিন্তু ই কমার্সে কে উৎসে করের একটি সুনির্দিষ্ট সংজ্ঞায়িত করবার কথাও তিনি বলেছেন, যেখানে ই কমার্স উদ্যোক্তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে যে সেটি নিয়ে যে নতুন করে এই কর আরোপের ফলে আসলে এখানকার বিনিয়োগ নিয়ে এবং এখানকার প্রবৃদ্ধির যে সংখ্যা নিয়ে, কেননা এখনও সুনির্দিষ্ট নীতিমালা ই কমার্স নিয়ে হয়নি, এমন নানাবিধ এখনও পর্যন্ত এই খাতটি আসলে স্বয়ংসম্পূর্ণ যে হয়ে ওঠা, এখনও এটি একটি প্রবৃদ্ধি হচ্ছে। সার্বিকভাবে এই খাতটি আসলে আগামী দিনের সম্ভাবনা যেমন আছে, তেমনি রাজস্বের জন্য নতুন করে যে এই সিদ্ধান্ত হলো সেটি আসলে উদ্যোক্তারা কীভাবে দেখছেন তা নিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলতে বিশেষ অতিথিরা যুক্ত রয়েছেন। শুরুতেই পরিচয় করে দিতে চাই, আমাদের সঙ্গে বিআইডিএস এর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ যুক্ত হয়েছেন ডক্টর নাজরিন আহমেদ। আপনাকে স্বাগত জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ইক্যাবের সহসভাপতি যুক্ত হয়েছেন, ইক্যাব ই কমার্স অ্যাসোসিয়েশনের যে অন্যতম মাদার সংগঠন আমরা বলি, মোহাম্মদ শাহাবুদ্দিন ইক্যাবের সহসভাপতি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আর আমরা উদ্যোক্তা হিসেবে এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমরা ঢাকার বাইরের একজন ই কমার্স খাতে নতুন করে যিনি কাজ করছেন, এবং তার সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে নানান রকম ইতিবাচক সাড়াও মিলেছে আসলে এই ই কমার্সের একজন ব্যবস্থাপনা পরিচালক ই সেলার বাজার লিমিটেড এবং সিইও সিরাজগঞ্জ shop.com। সিরাজগঞ্জে বসে তিনি আসলে এই ই কমার্সটি পরিচালনা করছেন এবং ব্যাপক সাড়া মিলছে বলে আমরা জানতে পেরেছি তার কাছ থেকে। এবং অভিযোগের বিষয় নিয়েও আমরা আসলে শুনতে চাইবো, যে আমরা ভোক্তা অধিদপ্তরে নানান রকম অভিযোগের কথাও শুনে থাকি ই কমার্সে। একদিকে যত বেশি সম্ভাবনা বাড়ছে, সেদিক থেকে এর সীমাবদ্ধতার জায়গাগুলো কী রয়েছে তা নিয়ে কথা বলবো আমরা। শুরুতেই আমরা একজন উদ্যোক্তার অভিজ্ঞতা একটু জেনে নেই। জনাব মোহাম্মদ জুয়েল রানা, আপনার কাছ থেকেই জানতে চাইবো, ব্যবস্থাপনা পরিচালক ই সেলার বাজার লিমিটেড এবং সিইও সিরাজগঞ্জ shop.com। আপনি একটু যদি বলেন যে আপনি কতদিন ধরে আসলে শুরু করেছেন আপনার অনলাইনটি, এটি মহামারীকালেই শুরু করা কিনা, এবং আসলে কেমন সাড়া মিলছে এবং কী ধরনের উদ্ভাবনীমূলক কাজ আপনি জেলা পর্যায়ে আসলে করছেন? ধন্যবাদ। আমি 2017 সালে এটুআই থেকে লার্নিং এন্ড আর্নিং ইয়াতে ট্রেনিং গ্রহণ করি। তারপরে আসলে এই ই কমার্সের উদ্যোগটা আসে যে ই কমার্স অনলাইনে বিজনেস করা যাবে, এরকম একটা থিওরি আসে। তো তখন থেকে আসলে আমরা ফার্স্ট টাইম একটা পেজের মাধ্যমে আমাদের যাত্রাটা শুরু হয়, পেজের মাধ্যমে। তো এখানে যখন অর্ডারের পরিমাণটা বাড়তে শুরু করে তখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করি, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আসলে প্রথমে সিরাজগঞ্জটাকে কাভার দিতাম বিভিন্ন প্রোডাক্ট দিয়ে। তখন আস্তে আস্তে চাহিদা বৃদ্ধি পাওয়াতে এখন সারা বাংলাদেশে আমরা এগুলো সাপ্লাই দিচ্ছি। কথা কি শুনতে পাচ্ছেন? জি, জুয়েল রানা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জুয়েল রানা, একটু কি বলবেন যে ই কমার্সের এই যে আমরা দেখলাম যে আপনাদের এই খাতটি আসলে ব্যাপক প্রসার লাভ করেছে, বিশেষ করে করোনাকালে। তো এই সময় আপনারা যারা আঞ্চলিক পর্যায়ে কাজ করছেন, আমরা ই কমার্সে এবারের বাজেটে যেটি লক্ষ্য করলাম যে বাজেটে কিন্তু নতুন করে একটি উৎসে করের কথা বলা হয়েছে। তো এটাকে আসলে কিভাবে দেখছেন আপনারা? আচ্ছা, প্রস্তাবিত বাজেটটি আসলে সবার কাছেই ব্যবসা বান্ধব মনে হলে কিন্তু আমাদের এই ই কমার্স খাতটাকে আমি মনে করি না আসলে খুব ভালোভাবে এটা মানে ফেলবে, মানে সহযোগিতা করবে। কারণ আমরা এখন যে প্যান্ডেমিক সিচুয়েশনে যেভাবে বিজনেস করে যাচ্ছি, আসলে এই সিচুয়েশনে আমাদের আসলে এইভাবে বাজেটে আমাদের আসলে ধরতে গেলে আমাদের কোনো সহযোগিতা বা আমাদের যে উদ্যোক্তাদের সহযোগিতামূলক কোনো কিছুই অন্তর্ভুক্ত হয়নি। তো আমি আসলে এই বিষয়টা আসলে এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, যাদের মাধ্যমে আসলে এই বিষয়গুলো আসলে যারা বাজেট প্রণয়ন করে তাদের সাথে যদি আলোচনা করে এটা যদি আবার সংশোধনের কোনো সুযোগ থাকে এবং নতুন উদ্যোক্তাদের যদি সুযোগ দেয় যে আসলে কর আরোপ হোক আর যেটাই হোক এটা একটু পরে হোক, আমরা উদ্যোক্তাগুলো একটু মানে রিচ করি, মানে আরো একটু স্বাবলম্বী হই, তারপরে এটা হোক।
তাহলে মনে হয় আমার কাছে বেটার। জি, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ জুয়েল রানা। আমরা আপনার প্রান্তিক পর্যায়ে আপনি কাজ করছেন, আপনার জন্য শুভকামনা জানাই। আমরা আমাদের সঙ্গে ই কমার্স অ্যাসোসিয়েশনের যে ই ক্যাবের যে সহসভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, তার কাছ থেকে আসলে জানতে চাইব, আমরা এবারের বাজেটকে মোটা দাগে আসলে ব্যবসায়ীরা স্বাগত জানিয়েছেন এবং সবাই আসলে ব্যবসা বান্ধব একটি বাজেট বলেছেন। অর্থমন্ত্রী নিজেও কিন্তু বলেছেন যে ই কমার্সে তিনি আসলে প্রশিক্ষণে গুরুত্ব দিয়েছেন, গবেষণা প্রশিক্ষণের কথা বলেছেন এবং এই খাতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করবার কথা বলেছেন। নারী উদ্যোক্তারা ই কমার্সে তাদের অংশগ্রহণ বাড়ানোর কথা বলেছেন। কিন্তু জনাব শাহাবুদ্দিন কি আমাদেরকে একটু বলবেন যে আসলে মোটা দাগে এই বাজেটে আসলে আপনাদের জন্য কি ধরনের সুফল বয়ে আনলো এই বাজেটের মধ্য দিয়ে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। বাজেট এবছর আসলে বাজেট উদ্যোক্তা বান্ধব বাজেট বা ব্যবসায়ী বান্ধব বাজেট বলছেন সবাই, আমরা সেটা মনে করি। তবে অ্যাসোসিয়েশন থেকে, আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশন থেকে আমাদের যে অবজারভেশন, সেটা ই কমার্স বিজনেস বান্ধব নয়। এখানে যে যে সমস্ত সিদ্ধান্তগুলো ই কমার্সের ক্ষেত্রে নেওয়া হয়েছে, সেখানে বড় কোনো পরিবর্তন আনে নাই, বরং আমাদের উদ্যোক্তাদের একটা কঠিন সময়ের ভিতর যাবে, তাদের জন্য নতুন করে একটা আইনি বাধ্যবাধকতা প্রস্তাব আকারে নিয়ে এসেছে। সেটা হলো আমাদের ব্যবসায়ীরা হয়ে যাবে এখন ট্যাক্স কালেক্টর হিসাবে। এটা একটা নতুন বার্ডেন হিসেবে কাজ করবে। আমি মনে করি এটা ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত খারাপ দিক। তাছাড়া আমাদের অনেকগুলো দাবি দেওয়া ছিল এই ইন্ডাস্ট্রিকে গ্রো করানোর জন্য, সেক্ষেত্রে আমরা সেটার কোনো প্রকার ফলপ্রসূ কোনো বিচার বিবেচনা করা হয় না এবার বাজেটে। এটা হলো মোটা দাগে। আর যদি আপনি ইন ডিটেলসে বলতে চান, তাহলে আমি আপনাকে আরো অনেকগুলো বিষয় বলতে পারবো। সেটার প্রথম দিকটা হলো, গত 2 বছর সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান সৃষ্টি করেছে ই কমার্স এই সেক্টরটা, যেখানে অন্যান্য কোম্পানিগুলো থেকে কর্মসংস্থান করা নয় বরং কর্মহীন হয়েছে, তাদেরকে এই সেক্টরে উদ্যোক্তা এবং এই কর্মী হিসাবে ব্যবস্থা করেছে ই কমার্স ইন্ডাস্ট্রি। এটা একটা বড় ক্ষেত্র হিসাবে আবির্ভূত হচ্ছিল, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এই সময় আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হবে আগামীতে, এটার বাধাগ্রস্ত হবে উন্নয়নের ক্ষেত্রে। আর আমাদের যে প্রধানতম দাবিগুলো ছিল তার ভিতর একটা ব্যাট নিবন্ধনের বাধ্যবাধকতার বিষয় ছিল। সেটা বর্তমানে যে সমস্ত আপনার সাধারণ দোকান, সেগুলোতে আপনার 50 লক্ষ টাকা পর্যন্ত আপনার তালিকাভুক্তির প্রয়োজন নেই। এমনকি এই বছর যেটা নতুন করে প্রস্তাব করা হয়েছে ওমেনদের ক্ষেত্রে 70 লাখ পর্যন্ত, যেটা আমাদের যে বার্ষিক টার্নওভার যাই হোক না কেন, ধারা 6 অনুযায়ী নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে ই কমার্সের ক্ষেত্রে। আপনার এখন যদি ই কমার্সের একজন ক্ষুদ্র উদ্যোক্তা, সে নিজে তার একটা প্ল্যাটফর্ম একা একাই চালায়, কারণ সে নিজেই অ্যাকাউন্টস মেনটেন করে, প্রোডাক্ট সোর্স করে, বিক্রি করে, ডিজিটাল মার্কেট এভরিথিং করে, সে কি করে সম্ভব তার দ্বারা একটা ফাইন্যান্সিয়াল এই প্ল্যানিং গুলো করা, কিভাবে ব্যাট কালেকশন করা, কিভাবে ট্যাক্স আদায় করা, ট্যাক্স আদায় করে আবার সরকারের কোষাগারে জমা করা, এই সমস্ত কার্যক্রমের জন্য তাকে নতুন করে একজন অ্যাকাউন্টেন্টের প্রয়োজন হবে। যেখানে একজন উদ্যোক্তা নিজে সার্ভাইভ করাই কঠিন, সে নতুন এই আইনের কারণে, ভ্যাট এবং ট্যাক্সের কারণে সে নতুন করে তার একজন ফিনান্সিয়াল এক্সপার্টের প্রয়োজন হবে। সে কি করে এটা বহন করবে? আমরা কোনোভাবে দেখতে পাই না যে উদ্যোক্তারা আগামীতে এই সেক্টরে প্রবেশ করবে বা এই সেক্টরকে আগায় নিবে, বরং তারা বিকল্প পথ খুঁজবে। তারা যখন দেখবে যে ই কমার্স সেক্টর বাধাগ্রস্ত হচ্ছে, তখন তারা এই ডিজিটাল কমার্সে না এসে তারা সাধারণ দোকানের দিকে চলে যাবে, কারণ সেখানে দেখবে 50 লাখ 70 লাখ পর্যন্ত ট্রানজেকশনাল কোনো ভ্যাট ট্যাক্সের কোনো প্রয়োজনই নাই। সো এই সেক্টরকে যদি আপনার আগে নিতে হয়, সরকারকে এই বাজেট পুনর্বিবেচনা করতে হবে। সেখানে আমাদের অনেকগুলো ভাইটাল দাবি আছে, এই দাবিগুলো সরকার মেনে নেওয়া উচিত, এবং কি নতুন করে যে সংশোধনী বাজেটে এগুলো আবার জনাব শাহাবুদ্দিন, আমরা আপনার কাছে সেই দাবির বিষয়গুলো আবারও শুনবো। তার আগে আমরা ডক্টর নাজরিনের কাছ থেকে একটু জেনে নিতে চাই। আসলে ডক্টর নাজরিন আমাদের সঙ্গে একজন বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো, একই সঙ্গে অর্থনীতিবিদ, ম্যাক্রো মাইক্রো ইকোনমিক্স নিয়ে সবসময় কথা বলেন, তিনি বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে থাকেন। আমরা ডক্টর নাজরিন, যদিও আজকে আলোচনায় আমরা ই কমার্স নিয়েই আসলে আলোচনাটা করছি, আপনার কাছ থেকে মোটা দাগে এবারের বাজেটটি ব্যবসা বান্ধব বাজেট, এটি ব্যবসায়ীরা বলেছেন। আপনার বিশ্লেষণের জায়গাটি একটু জানতে চাইবো যে এবারের বাজেটটি আসলে কেমন হলো, সেটি যদি ছোট করে আমাদের বলেন। একই সাথে এই যে ই কমার্সে নতুন করে একদিকে প্রশিক্ষণের কথা বলা হয়েছে, নতুন নতুন উদ্যোক্তা তৈরির কথা বলা হয়েছে, আবার একই সঙ্গে যদি এই ধরনের তাদেরকে যদি ট্যাক্স কালেক্টর বা উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ হিসেবেও সংজ্ঞায়িত করা হয়, সেটি আলটিমেটলি গিয়ে ভোক্তার উপরই চাপ বাড়াবে কিনা, আপনি কি মনে করেন? আপনার মূল্যায়ন জানতে চাইবো ডক্টর নাজরিন।
জি, ধন্যবাদ। আমি প্রথমে বলতে চাই যে আমরা সবাই লক্ষ্য করেছি যে এই বাজেটে একটা চেষ্টা আছে যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগ যাতে বাড়ে এবং তার মাধ্যমে যেন কর্মসংস্থান হয়। কারণ সরকার তো সরাসরি কর্মসংস্থান করতে পারে না, সরকার সহায়ক থাকে, প্রাইভেট সেক্টরে আসলে কর্মসংস্থান করে। সেই জায়গা থেকে এই বাজেটে একটা প্রচেষ্টা আছে। কিন্তু আজকের আলোচনার ভেতরেই যদি আমরা থাকি এই টপিকে, তখন প্রশ্ন দাঁড়ায় যে প্রচেষ্টা থাকলে সেই প্রচেষ্টার সুফলটা কি সবাই নিতে পারবেন? বড় বড় উদ্যোক্তারা যত সহজে পারবেন, ক্ষুদ্র উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, আজকে যে ই কমার্স প্ল্যাটফর্মের কথা আমরা বলছি, সেই উদ্যোক্তা তারা কি এই সুযোগ সুবিধা নিতে পারবেন? কারণ তারাও কিন্তু কর্মসংস্থান তৈরি করেন। যে ব্যক্তি একা ব্যবসা চালান একটা ই কমার্স, তার পণ্যগুলা যখন ডেলিভারি দেয়া হয়, সেখানে কিন্তু একজন ডেলিভারি ম্যানের তার কিন্তু কর্মসংস্থান তৈরি করে হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তার পণ্যের জন্য আবার ডেলিভারি সার্ভিস সংস্থাগুলোও গড়ে উঠছে। কাজেই আমাদেরকে বুঝতে হবে যে একটা দেশের উন্নয়ন কেবল বড় শিল্প দিয়ে না, একটা দেশের উন্নয়ন ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, মাঝারি উদ্যোক্তা, বিশেষ করে অতি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের দিকে মনোযোগটা বেশি দরকার। এই কারণে যে বড় উদ্যোক্তারা যত সহজে ব্যাংকের কাছে সহায়তা পান, বড় উদ্যোক্তারা যত সহজে যেমন একজন অ্যাকাউন্টেন্ট রেখে ফেলতে পারবেন, যত সহজে তার জিনিসগুলো করতে পারবেন, একটা ক্ষুদ্র উদ্যোক্তা কিন্তু সেটা পারেন না। কাজেই আমি বলতে চাই যে এই ই কমার্স এবং আমাদের যেমন এবার যে কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানিগুলোকে তাদের যে কর্পোরেট ট্যাক্স বাড়ানো হয়েছে, এটাও কিন্তু ই কমার্সের মধ্যে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ অনেক সময় কিন্তু মানুষ পেমেন্টটা কিন্তু সেই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আগে করতে হয়। অনেক সময় ই কমার্স উদ্যোক্তারা সেটা চান, জরুরি, কারণ আমরা কেউ কাউকে চিনি না। বড় যখন ট্রানজেকশন হয়, বড় অ্যামাউন্ট, তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি বলেন না, বলেন যে আপনি বিকাশ, রকেট, নগদ কিছু একটার মাধ্যমে পে করে দেন। কাজে ওইখানেও কিন্তু যদি খরচ বাড়ে, তাহলে ভোক্তার দিক থেকেও কিন্তু ভোক্তা মানে একটুখানি থমকে যাবেন। কাজে আমি মনে করি এখন এইটা সময় না ই কমার্সকে ট্যাক্স করার। এটা নিয়ে ভাবতে হবে। যেমন ভ্যাট রেজিস্ট্রেশনের কথাটা যেটা উনি বলছিলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ট্যাক্সেশনটা এই সময় না, এই সময় বাংলাদেশের অর্থনীতিতে যেখানে পারা যায় কর্মসংস্থান যাতে বাড়ে, ব্যবসা যেগুলো সম্ভাবনাময় আছে, আমাদের গুটি কতক ব্যবসা এখন সম্ভাবনাময়, তার মধ্যে ই কমার্স প্ল্যাটফর্মটা অন্যতম। এইটাকে এখন ট্যাক্স করার সময় না। আগামীতে অর্থনীতি যখন ঘুরে দাঁড়াবে, এই ব্যবসাগুলো যখন আরেকটু বড় হবে, শক্ত হবে, তখন আমরা বেঁধে দিতে পারি যে ই কমার্সে যাদের টার্নওভার একটা নির্দিষ্ট মাত্রার উপরে, তাদেরকে তখন আমরা ভ্যাটের আওতায় আনবো। এইভাবে তখন আমরা যেতে পারবো। এই মুহূর্তে না, আমি মনে করি যে এটা রাইট টাইম নয়। জি, নিশ্চয়ই ডক্টর নাজরিন, কেননা এখনো আমরা দেখি যে এটি কিন্তু একেবারেই গোছানো সেক্টর নয়, এখনো এটি গ্রোয়িং হচ্ছে, একটু এক ধরনের ইনফর্মাল ওয়েতেই চলছে আসলে। আপনার সাথে উদ্যোক্তারাও আসলে একমত। আমরা আরও একজন উদ্যোক্তা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ই কমার্স খাতের, তার কাছ থেকেও শুনবো। কিন্তু আমরা এই পর্যায়ে একটা বিরতি নিয়ে ফিরে আসি, বিরতি থেকে ফিরে এসে বিস্তারিত আমরা কথা বলবো। দর্শক, ইভ্যালি বিচ সংলাপে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আশা করি আমাদের এই আলোচনার সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাই ইভ্যালি বিচ সংলাপে। আমরা কথা বলছি বাজেটে ই কমার্স খাত এই শিরোনামে, এবং আমাদের সঙ্গে বিশেষ অতিথিরা যুক্ত রয়েছেন, উদ্যোক্তারাও যুক্ত রয়েছেন। ডক্টর নাজরিন আহমেদ রয়েছেন আমাদের সঙ্গে, বিআইডিএস-এর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ, এবং জনাব শাহাবুদ্দিন রয়েছেন সহসভাপতি ইকেব। এছাড়াও আমাদের সঙ্গে সিরাজগঞ্জ শপের সিইও রয়েছেন মোহাম্মদ জুয়েল রানা, সিরাজগঞ্জ থেকে যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে নতুন আরও একজন যুক্ত হয়েছেন উদ্যোক্তা, যার কথা আসলে বিরতির আগে শুনতে পাইনি, মোহাম্মদ সিরাজুল ইসলাম, নির্বাহী পরিচালক ওয়ালটন। দেশীয় পণ্য নিয়ে যারা আসলে কাজ করেন, দেশীয় পণ্যের প্রচার প্রসার নিয়ে। আমরা জনাব সিরাজুল ইসলাম, আপনার কাছ থেকে আসলে এই পর্বে শুরু করতে চাই, শুনতে চাই। মোটা দাগে আমরা জানি যে ই কমার্সের সাথে আপনাদেরও একটি নিবিড় সম্পর্ক, এবং আপনারা নিয়মিত ই কমার্সের সাথে বাণিজ্য করে থাকেন, লেনদেন করে থাকেন। এই যে বাজেটে আমরা যে কথাগুলো আসলে আলোচনায় আসছিল, যে বাজেটের মধ্য দিয়ে যে ই কমার্স বা অনলাইন ব্যবসার জন্য এটি একটি বাধার কথাই আসলে উদ্যোক্তারা বলছেন। মোটা দাগে আপনারা, যদিও দেশীয় উদ্যোক্তারা দেশীয় পণ্যের প্রসারে, দেশীয় শিল্পের প্রসারে আমরা দেখেছি বাজেটে বড় ধরনের কর ছাড় দেওয়া হয়েছে, কিন্তু এই যে অনলাইন প্ল্যাটফর্ম বা ই কমার্স প্ল্যাটফর্মের জন্য যেটি করা হলো, সেটির মধ্য দিয়ে আপনাদের ব্যবসার উপর কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন? ধন্যবাদ। আসলে এবারের বাজেট যেভাবে হয়েছে, আমি বলবো যে এক কথায় যে শিল্প বান্ধব বাজেট হয়েছে। সরকারকে অনেক অনেক ধন্যবাদ যে দেশের ব্যবসা বাণিজ্য এবং শিল্পের অনুকূলে যে সমস্ত নীতিগুলি নেওয়া দরকার, তার অনেকটাই আমি মনে করি যে এখানে এই বাজেটে প্রতিফলিত হয়েছে। এখন যেটা বিষয়, যে আজকের যে বিষয়, যে ই কমার্স বিজনেসের প্রেক্ষিতে যদি আলোচনা করি,
এখানে এই ই কমার্স প্ল্যাটফর্মগুলি বাংলাদেশে এখন যেভাবে হচ্ছে, এগুলি এখন একটা বলা যায় যে একটা ইম্যাচিউর পর্যায়ে এখন আছে, অতটা ম্যাচুরিটি এখনো আসে নাই। এই ক্ষেত্রে যদি ভ্যাট এবং ট্যাক্সের ব্যারিয়ার তাদেরকে আমরা দিয়ে রাখি, তাদের বলা যায় যে তাদের পোশাকটা হতে বেশ সময় লাগবে বা বাধাগ্রস্ত হবে। তা আমরা চাই না যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই জায়গায় কোনো বাধা সৃষ্টি হোক। আমার প্রস্তাব থাকবে যে এই ট্যাক্স এবং ভ্যাটের যে ব্যারিয়ারটা প্রস্তাবনায় চলে এসেছে, এটা যেন উঠে আসে। পাশাপাশি আমরা যারা এখানে ই কমার্স সাইটে আমাদের পণ্য বিক্রি করি বা সাপ্লায়ার বা ভেন্ডর হিসাবে বা ম্যানুফ্যাকচারার হিসাবে আমরা এটার পেছনে নেপথ্যে যারা কাজ করি, তাদের দিক থেকে কিছু অবজারভেশন আছে। আমরা জানি যে ই কমার্স বিজনেস নিয়ে একটা আইনের খসড়া হয়ে গেছে, সংসদে হয়তো খুব দ্রুতই এটা পাস হবে। তো এখানে আমাদের একটু সমস্যা থাকে বা একটা সংশয় থাকে এই প্ল্যাটফর্মের সাথে বিজনেস করার ক্ষেত্রে, যে এদের সাথে লেনদেন করলে একটা পর্যায়ে গিয়ে একটা ক্রেডিট যায় বা বড় ক্রেডিট হয়ে যায়। তো ক্রেডিটের সিকিউরিটিটা কি? আসলে ক্রেডিটের ওই রকম ভাবে আমরা সিকিউরিটি পাই না। সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব যে এই জায়গাটায় যেন ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিটা বোথ সাইড, ই কমার্স প্ল্যাটফর্ম প্লাস যারা সাপ্লায়ার আছে বা ম্যানুফ্যাকচারার আছে, তাদের সিকিউরিটির জন্য যেন ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিটা বাধ্যতামূলক করা হয়। এটা যেন আমরা বাজেট প্রতিফলন বা তার পরবর্তীতে যে ই কমার্স যে আইনটা যে পাস হবে সংসদে, এই জায়গাটা যেন আমরা এটার প্রতিফলন দেখতে চাই। নিশ্চয়ই। আচ্ছা, এটি হচ্ছে আমার ই কমার্স সম্পর্কে। নিশ্চয়ই আপনার একটি সুনির্দিষ্ট পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসব। আমরা এই পর্যায়ে জুয়েল রানার একটু অভিজ্ঞতা জেনে নেব। জুয়েল রানা, আপনি সিরাজগঞ্জ শপের সিইও, একটু যদি বলেন যে আমরা দেখি যে অনলাইন নিয়ে ক্রেতাদের মধ্যে যেমন আগ্রহ বেড়েছে, ক্রেতাদের অভ্যাসের পরিবর্তন ঘটেছে, বিশেষ করে এই মহামারীকালে এটি আরও বেশি হারে বেড়েছে, কিন্তু আমরা একই সাথে আবার অনেক অভিযোগও দেখতে পাই। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইনগুলো নিয়ে নানান রকম অভিযোগ থাকে, ভোক্তা অধিদপ্তরেও নানান রকম ভোক্তার সাথে প্রতারণার অভিযোগ থাকে। এই অভিযোগগুলো নিয়ে আপনার অভিজ্ঞতা যদি বলেন, যে আপনারাও তো একটি প্রতিষ্ঠান চালাচ্ছেন, সেই অভিযোগগুলো আসলে কিভাবে মেটানোর চেষ্টা করেন, অথবা কতটা গুরুত্ব পায় আসলে ক্রেতার অভিযোগ? জুয়েল রানা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? বেসিক্যালি ফার্স্ট যেটা বলবো, হ্যাঁ, এটা তো অবশ্যই আসলে ভোক্তা যখন তার কাঙ্ক্ষিত সেবাটা না পাবে, তখন সে তো অবশ্যই আইনে আশ্রয় নেবে, তার অধিকার। জি, আপনি শুনছেন? জি জি, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জুয়েল রানা, আপনার ওখানে ইন্টারনেট সংযুক্তি সম্ভবত একটু ধীর গতির, যে কারণে আমরা আসলে আপনাকে শুনতে একটু অসুবিধা হচ্ছে। আমরা আপনার কাছে আবারও আসি, কিছুক্ষণ পরে আসছি আবার। তার আগে জি জি, শুনতে পাচ্ছি এখন। তাহলে আপনি বলুন। জি জি, এখন বলুন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে যখন গ্রাহক তার কাঙ্ক্ষিত সেবাটি না পাবে, তখন কিন্তু গ্রাহক তার অধিকারটি বজায় রাখার জন্য সে ভোক্তাতে যাবে এবং আদার যারা এগুলা নিয়ন্ত্রণ করে তাদের কাছে যাবে, এটাই স্বাভাবিক। এখন আমাদের এখান থেকে যে প্রবলেমটা হচ্ছে, যখন আমাদের সাপ্লাইয়ের পরিমাণ এখন আছে 10টা, তো আমরা 10টাই স্মুথলি দিতে পারছি। যখন আমাদের হঠাৎ করে এইটার পরিমাণটা ডাবল হয়ে যায়, 100 হয়ে যায়, তখন এইখান থেকে আমরা দেখা যায় 2, 3টা বা 4টা 5টা, আমি সেই হিসেবে ধরে নিলাম, এইটা মানে আনুমানিক, এরকম একটা মিস্টেক হয়ে যায়। অর্থাৎ ইনভয়েস মিস্টেক বলেন, প্রিন্টিং মিস্টেক বলেন, এরকম হয়ে যায়। তো এই অর্ডারগুলো আসলে পেন্ডিং হিসেবে থেকে যায়, যেগুলাই নিয়ে আসলে পরবর্তীতে সমস্যার সৃষ্টি হয়। জি, হ্যালো, জি জুয়েল রানা, আমরা শুনতে পেয়েছি আপনার কথা। আমরা একটু শাহাবুদ্দিনের কাছ থেকে শুনে আসি। আমাদের সঙ্গে ইক্যাবের সহসভাপতি যুক্ত রয়েছেন, তিনিও নিশ্চয়ই ই কমার্সের এই অভিযোগের সাথে পরিচিত এবং এই সমাধানে নিশ্চয়ই আপনারাও নিয়মিত কাজ করেন। একটু কি বলবেন যে ভোক্তাদের অভিযোগগুলো আসলে কতখানি গুরুত্ব পায়? আর আপনি কিছু দাবির কথা বলেছিলেন যে এবারের বাজেটে আপনাদের সুনির্দিষ্ট কিছু দাবি ছিল, যেটি আসলে বাস্তবায়ন হওয়ার কথা ছিল, উল্টো আপনাদের আসলে উৎসে করের বিষয়টি চাপিয়ে দেওয়া হয়েছে। সেটি যদি একটু বলেন, দাবির জায়গাটি এবং ভোক্তার অভিযোগের সমাধানের বিষয়টি, কারণ সময়ের সাথে এর প্রসার হচ্ছে, ভোক্তার অভিযোগের সংখ্যাও কিন্তু বাড়ছে। জনাব শাহাবুদ্দিন। আমি প্রথমে আপনাকে ইয়ের কথাই বলি, ওনার যে অভিযোগের কথা বলি। ই কমার্সে অভিযোগ আছে, এটা আপনার পরিমাণটা এখন অনেক ই কমার্স পরিমাণ আগে এক সময় খুবই কম পরিমাণ বেচা কিনা হতো, এখন বেচা কিনার পরিমাণ বেড়েছে। সেই প্রেক্ষাপটে আপনার যে
অভিযোগের পরিমাণও বেড়েছে, তবে রেশিওতে এটা কমে গিয়েছে। আগে যদি 10% আপনার অভিযোগ পড়তো, এখন হয়তো 3% অভিযোগ হয়। সো এই ক্ষেত্রে আমি বলবো আপনার পরিমাণটা কমে এসেছে, এটা আমাদের জন্য শুভ দিক। তবে এগুলার সমাধানও আছে। আপনার ইকেপ তার একটা কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেখানে কেউ কমপ্লেইন করলে আমরা আমাদের মেম্বার কোম্পানিগুলোকে আমরা সেটা অবহিত করি এবং সেখান থেকে সমাধান পাই। আর সরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতা নিতে পারে, এটা হলো বেসিক। আর আমি যদি আমাদের দাবি দেওয়ার কথা বলি, আমরা বেশ কিছু দাবি দিয়েছিলাম। মোটামুটি শুধুমাত্র একটা দাবি এবছর আদায় হয়, বাকি দাবিগুলো আমাদের আদায় হয়নি। প্রথম দাবিটা ছিল আসলে ব্যাট রেজিস্ট্রেশনের সীমা নির্ধারণ করা, যেটা আমি প্রথমেই বলেছিলাম, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উদ্যোক্তাদেরকে এখান থেকে রেহাই দেওয়া এবং ন্যূনতম করের বিধান করা। আপনি দেখেন ই কমার্সে এখন খুব বেশি যে বড় কোম্পানি আছে এরকম না, আমাদের মাত্র 3% হলো একটু বেটার কোম্পানি, 97% হলো একেবারে ক্ষুদ্র উদ্যোক্তা, এসএমই এন্ড মাইক্রো এসএমই বলা যায়। সো আমরা এই 97% উদ্যোক্তার স্বার্থ যদি রক্ষা করতে হয়, সেখানেও কিন্তু আপনার এই ভ্যাট এবং ট্যাক্স আদায়ের যে পয়েন্টটা বললাম, এটা অব্যাহতির প্রয়োজন। দ্বিতীয় যে কর্পোরেট কোম্পানিগুলো আছে, নতুন নতুন করে অনেকগুলো কোম্পানি ই কমার্সের দিকে আগ্রহ দেখাচ্ছে, কিন্তু তাদেরকে যদি এখানে সাস্টেইনেবল করতে হয়, তাদেরকে বর্তমানে যে 0.6 যে কর হার আছে, এটাকে আমরা প্রস্তাব করেছিলাম 0.1% নামিয়ে নেওয়া। তাহলে যারা এখন আছে তারা আগাবে, আবার নতুন নতুন কোম্পানিগুলো এক্ষেত্রে আগ্রহ দেখাবে। আমরা ই লার্নিং এবং ই বুকে আপনার মূল্য সংযোজন কর প্রত্যাহারের জন্য দাবি জানিয়েছিলাম, সেটা সরকার গ্রহণ করেছে। এই জন্য সরকারকে আমরা সাধুবাদ জানাই। এক্ষেত্রে অনেক বেশি পরিমাণ মানুষ গ্রাম পর্যায়ে পর্যন্ত ই লার্নিং সুবিধাটা প্রসার করা সম্ভব হবে। আপনার আমাদের আরেকটা যে দাবি ছিল, ই কমার্স প্রতিষ্ঠানে আপনার ডেলিভারি চার্জ, যেটা ইন হাউস ডেলিভারি কোম্পানি আছে তাদেরকেও ভ্যাট দিতে হয়, আবার ডেলিভারি কোম্পানিগুলোকে প্রায় 15% ভ্যাট দিতে হয়। এটা আলটিমেটলি প্রোডাক্টের উপর যায় এবং কি কনজিউমারের উপর ইম্প্যাক্ট করে। আমরা এই মুহূর্তে এই ভ্যাটটা ন্যূনতম 5% নামিয়ে আসা, যদি এটা অব্যাহতি না দেওয়া সম্ভব হয়, তাহলে এটাকে 5% আমরা প্রস্তাব করেছিলাম, এটাও রক্ষা করা হয়নি। এটা আমরা পুনর্বিবেচনার জন্য জানিয়েছি। আর ই কমার্স প্রতিষ্ঠানের অফিস ভাড়া এবং ফুলফিল সেন্টারকে ভাড়া এবং ভ্যাটের অব্যাহতি দেওয়া। আপনি জানেন আইটিএস এর ক্ষেত্রে এটা প্রযোজ্য, তাহলে ই কমার্সের ক্ষেত্রে কেন প্রযোজ্য নয়? ই কমার্সের পুরো জিনিসটাই টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট কিন্তু। এবং ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভ্যাট ও ট্যাক্স অব্যাহতি আমরা চেয়েছি। সেক্ষেত্রে অলরেডি কোম্পানিগুলো সর্বোচ্চ 3.5% পর্যন্ত ট্রানজাকশনাল পেমেন্ট দিয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের প্রস্তাবনা এখানে যাতে ভ্যাট এবং ট্যাক্সের মৌকুব, আমাকে যদি একটু সময় দেয় আমি একটু রেফারেন্স হিসেবে বলি। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে চায়না অত্যন্ত অগ্রসরমান, সেখানে ওরা 1% এর নিচে নামিয়ে এসছে, যেটা সর্বোচ্চ 0.88% আপনার ক্রেডিট কার্ডের ক্ষেত্রে। আর ওরা যে এমএফএস ইউজ করে, সেখানে 0.58% হলো ওদের আলিপে, এবং কি উইচেটের ক্ষেত্রে 0.5%। দেখুন 50 মানে 1% অনেক নিচে নামিয়ে এসছে। আমাদের দেশে 3.5%, এখানে আমাদের বিবেচনার জন্য সরকারের প্রতি আমাদের দাবি থাকলো। জি জনাব শাহাবুদ্দিন, অনেক ধন্যবাদ এই সুনির্দিষ্ট দাবিগুলো তুলে ধরার জন্য। আমরা ডক্টর নাজনীনের কাছ থেকে একটু ছোট করে শুনবো, এরপর বিরতিতে যাব। ডক্টর নাজনীন, আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা ই কমার্সকে দেখি ঢাকা কেন্দ্রিক, চট্টগ্রাম কেন্দ্রিক, এখনো আসলে জেলা পর্যায়ে সেভাবে মনে হয় ছড়িয়ে দিতে পারেনি। সেখানে আসলে এই খাতের সম্ভাবনা অনেক। এই খাতের এখনো সুনির্দিষ্ট নীতিমালা আমাদের নেই, এই খাতে ট্রেড লাইসেন্সের আলাদা খাত হিসেবে এখনো চিহ্নিত করা যায়নি। এই সময়ে এই উৎসে কর, যেটি নিয়ে আসলে উদ্যোক্তারা উদ্বেগের কথা বলছেন, তো আপনার কাছে একটু জানতে চাইবো যে এর নতুন বিনিয়োগের ক্ষেত্রে বা এই খাতে নতুন বিনিয়োগের জন্য এই ধরনের নীতিমালা থাকলে এবার বাজেটে যেটি করা হচ্ছে, সেটি একটু বিনিয়োগের বাধাগ্রস্ত হবে কিনা? বাধাগ্রস্ত নিরুৎসাহিত হবে। আমি বলবো যে যেখানে আমরা অনেক ক্ষুদ্র উদ্যোক্তাকেও চাচ্ছি যে এখানে আসুক, এবং তাদের তো প্ল্যাটফর্ম কম, এবং সেটা নিরুৎসাহিত হবে। আর আমাদেরকে নতুন কিছু মডেল চিন্তা করতে হবে, যেমন ই কমার্স, এই যে একটু আগে উনি বলছিলেন যে একটা তো হচ্ছে বিভিন্ন স্তরে স্তরে ভ্যাট দিতে হয়। আবার ধরেন অনেক প্রত্যন্ত অঞ্চলের একজন উদ্যোক্তা, ধরেন তার পণ্যটা, আমি যদি আজকে যশোরের প্রত্যন্ত অঞ্চলের গুড় কিনতে চাই ঢাকায় বসে, এখন সেই উদ্যোক্তার হয়তো নিজের অত যোগ্যতা নাই ই কমার্স প্ল্যাটফর্মে বসে সেটা বিক্রি করার, অথচ আমার কিন্তু সেটা ডিমান্ড আছে। তো আলিবাবা যেখানে যেভাবে অপারেট করে, আমাদেরও কিছু কিছু প্ল্যাটফর্ম আছে, কিন্তু সেইখানে একেবারে প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তার সাথে যোগাযোগ স্থাপন করতে হলে কিছু লাস্ট মাইল অপারেশনের মতো সুযোগ থাকতে হবে। যেমন আইসোশাল বলে একটা প্রতিষ্ঠান, তারা যেটা করে একটা ই কমার্স প্ল্যাটফর্মের সাথেও বিভিন্ন উদ্যোক্তাকে যুক্ত করে, কিন্তু লাস্ট মাইল অপারেশনটা মানে একজনের ঘরে গিয়ে ওই গুড় কেনার কাজটা, সেটা কিন্তু তার
লোক গিয়ে নিয়ে আসবে, তা যেমন ডেলিভারি ম্যানরা করে ওই গ্রামাঞ্চলে ওরকম ভাবে করবে। তো এইটা যদি বড় করে ছড়ায় দেওয়া যায় তাহলে কিন্তু আমরা দেখবো যে এই যে অনেকে গ্রাম থেকে শহরে আসে কাজের জন্য, সেটা কিন্তু আসতে হবে না, ওখানেই তার কর্মসংস্থান হবে। আমি মনে করি যে ই কমার্সকে নিয়ে এখন এই নতুন ভাবে সারা দেশব্যাপী যে কর্মসংস্থান উন্নয়ন সেইভাবেও আমরা কিন্তু সহজেই ভাবতে পারি। সেখানে এই নতুন কিছু মডেল যেটা দাঁড়াচ্ছে ব্যবসার মডেল, এগুলাকে উৎসাহিত করতে হবে। আর যে সুযোগ সুবিধার করের সুবিধা সেগুলো তো দিতেই হবে, কিন্তু আমি মনে করি যে এটা একটা সম্ভাবনাময় খাত। আজকের তৈরি পোশাক খাত কিংবা আজকের বড় বড় শিল্পের অনেকগুলোই কিন্তু যখন তারা শিশু শিল্প ছিল তখন কিন্তু সরকার তাদেরকে সাপোর্ট দিয়েছে। আমরা বলি যে আমাদের ইন্ডাস্ট্রির ডাইভার্সিফিকেশন দরকার, তাই যদি হয় ব্যবসা বাণিজ্যের ডাইভার্সিফিকেশনই যদি চাই তাহলে কিন্তু এখন আমাকে সহযোগিতা দিতে হবে যাতে ভবিষ্যতে তাদেরকে ট্যাক্স করতে পারি। নিশ্চয়ই ডক্টর নাজরিন, কেননা গ্রামীণ অর্থনীতিকেও কিন্তু এক ধরনের চাঙ্গা রাখে এই ধরনের ই কমার্স যদি আমরা প্রান্তিক পর্যায়ে বা জেলা পর্যায়গুলোতে ছড়িয়ে দিতে পারি। আমরা এই পর্যায়ে আরেকটা বিরতি নিতে চাই, বিরতি থেকে ফিরে এসে বিষয় নিয়ে আরও কথা বলবো। দর্শক, ভ্যালি বীজ সংলাপে আমরা আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি আমাদের আলোচনার সাথে থাকবে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি বীজ সংলাপে। আমরা কথা বলছি বাজেটে ই কমার্স খাতে এই শিরোনামে। আমাদের সঙ্গে উদ্যোক্তা এবং অর্থনীতিবিদরা রয়েছেন, ই ক্যাবের সহসভাপতিও রয়েছেন। সরাসরি প্রশ্নে যেতে চাই, আমাদের সঙ্গে একজন এই মুহূর্তে আরেকজন উদ্যোক্তা যুক্ত হয়েছেন এই শেষ পর্বে এসে, মোহাম্মদ রিপন মিয়া, ব্যবস্থাপনা পরিচালক কিউকম, অনলাইন নিয়ে ই কমার্স নিয়ে যারা কাজ করছেন। রিপন মিয়া, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করেছি বাজেটে আসলে ই কমার্সের জন্য কী ধরনের বাধার জায়গাগুলো সেটি নিয়েও আলোচনা করা হয়েছে, এর বাইরেও আরও বেশ কিছু বিষয় এসেছে। আপনি যদি একটু বলেন যে আসলে আপনাদের জন্য ই কমার্স খাতের জন্য এবারের বাজেটে কি প্রত্যাশা করেছিলেন এবং আপনারা আসলে সার্বিকভাবে কেমন চলছে আসলে আপনাদের ই কমার্স বাণিজ্য, আপনার অভিজ্ঞতা যদি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। হ্যাঁ, প্রথমে বলতে চাই যে আমরা যে আপনার লাস্ট যে ই কমার্স খাতটা যে লাস্ট 2 বছর যে প্যান্ডামিক 2 ইয়ার্স এর কাছাকাছি প্যান্ডামিক সময়টাতে আমরা সবচেয়ে বেশি ফ্রন্ট লাইনে ছিলাম। আমরা নিজেরা ডেলিভারিতে ছিলাম, সবকিছুতেই এই সহযোগিতার ক্ষেত্রে ই কমার্সটা কিন্তু আমাদের ই ক্যাব যে সহযোগিতা করেছে, সরকার যেভাবে সহযোগিতা করেছে, আমাদের আমরা যারা প্রতিষ্ঠান আছে এই যারা অনলাইন প্ল্যাটফর্মে, তারা সর্বাত্মক চেষ্টা করেছি কাজ করার জন্য। সেই ক্ষেত্রে আমাদের যেমন উৎস কর নিয়ে একটা প্রবলেম যেটা ডিসকাস হইলো, এইটা আমাদের প্রত্যাশা ছিল যে এই ই কমার্সের স্পেশালি গভর্নমেন্ট একটু নজরদারিতে রাখবে, কারণ সারা ওয়ার্ল্ড যেখানে ডিজিটাইজ হচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছে, সেই ক্ষেত্রে আমাদের দেশ একটা ডেভেলপমেন্ট কান্ট্রি, আমরা চেষ্টা করছি ভালো ভালো টেকনোলজির সাথে আরো সার্ভিসটা প্রোভাইড করতে। এখন এই প্রোভাইডের ক্ষেত্রে যদি আমাদের করের ক্ষেত্রে, ট্যাক্সের ক্ষেত্রে যদি সরকার আমার প্রত্যাশা ছিল যে ই কমার্সটাকে স্পেশালি সরকার বিভিন্ন ফ্যাসিলিটি দিয়ে আরো ডেভেলপ করার চেষ্টা করবে, আমাদের পাশে দাঁড়াবে। এটা আমার প্রত্যাশা ছিল, যে ধরেন সাধারণ কাস্টমার হিসেবে প্রত্যাশা ছিল, যে কারণ আমার বাসার খাবারটাও ই কমার্সের মাধ্যমে, ডেলিভারির মাধ্যমে আসতেছে, এই প্যান্ডামিক সিচুয়েশনে আমার বাইরে যাওয়া লাগতেছে না। নিশ্চয়ই, কিন্তু সেই প্রত্যাশার আসলে প্রতিফলন দেখা যায়নি। অনেক ধন্যবাদ রিপন মিয়া। আমরা ছোট ছোট করে সবার অভিজ্ঞতা আসলে শুনতে চাই। আমাদের সাথে আরও অতিথিরা যারা যুক্ত রয়েছেন, আপনি আমাদের সাথে থাকুন। আমরা এ পর্যায়ে জুয়েল রানা, আপনার কাছে ছোট করে জানতে চাইবো যে আসলে মোটা দাগে সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে, সংকটগুলো নিয়ে আলোচনা হয়েছে, ভোক্তার অভিযোগের কথা নিয়েও আপনারা বলেছেন। এই মুহূর্তে আসলে আপনাদের শেষ বক্তব্য হিসেবে শুনতে চাইবো যে দাবির জায়গাটি আসলে সুনির্দিষ্ট করে যদি বলেন যে কি ধরনের কি প্রত্যাশা করছেন, যে বাজেট যেহেতু এখনো বাস্তবায়নে মানে প্রস্তাবিত রয়েছে, সেটিতে হয়তো অন্তর্ভুক্তির সুযোগও রয়েছে। আচ্ছা, প্রথমেই আমি শেষে যেটা অনুরোধ করব, আমাদের একটু দাঁড়াতে দিন। অর্থাৎ ই কমার্সে যারা নতুন উদ্যোক্তা তারা একটু বিজনেসটাকে তারা ডেভেলপ করুক। যখন ডেভেলপ পর্যায়ে চলে যাবে তখন এইটার বিরুদ্ধে যদি আয়কর হোক, যেটা মুসুর নির্ধারণ হোক, সেটা হলে কিন্তু তখন আর সমস্যাটা সৃষ্টি হবে না। এখন প্রথম থেকে একটা উদ্যোক্তা কেমন ভাবে এটা মেনটেন করে বিজনেসটা পরিচালনা করবে। এখন বিজনেসে গেলে প্রথমে তাকে সাবসিডি দিয়ে মার্কেটিং করতে হয়, সাবসিডি দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে হয়, আস্তে আস্তে এটা লাভের মুখটা দেখে। কিন্তু প্রথম থেকে যদি এই চাপটা ঘাড়ে এসে পড়ে, তাহলে আসলে এটা আসলে কি বলবো, নিশ্চয়ই বাড়তি চাপ হবে আপনাদের জন্য। জুয়েল রানা, আপনি এক কথায় কি বলবেন যে আপনি কি পণ্য নিয়ে আসলে কাজ করেন এবং সারা দেশব্যাপী করছেন কিনা, নাকি শুধু সিরাজগঞ্জে কাজ করেন? হ্যাঁ, আমরা
না, আমরা সারা দেশব্যাপী করছি, আমাদের সব ধরনের প্রোডাক্ট আছে। আমরা আমরা গ্রোসারি আইটেম থেকে শুরু করে এভরিথিং নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা। আর রিসেন্টলি আমাদের একটা নতুন একটা জিনিস অ্যাড হচ্ছে, যেটা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে থাকবে, আমরা এমইউ মাধ্যমে আমরা পরিচালনা করব, সেটা হলো পশুর হাট। সেখানে প্রায় 1000 গরু অ্যাড হয়ে গিয়েছে, যেটার মাধ্যমে সারা দেশে কুরবানির পশু বিক্রি হবে। জি, অনেক ধন্যবাদ জুয়েল রানা। আমরা ছোট ছোট করে শুনবো। জনাব শাহাবুদ্দিন আমাদের সাথে সহসভাপতি ক্যাব রয়েছেন, একটু সুনির্দিষ্ট করে যদি বলেন যে আসলে আপনার শেষ কথা বা মূল প্রস্তাবনার জায়গাটি। আমার প্রস্তাবনা যদি বলেন, আমরা যে দাবিগুলো দিয়েছি সরকার যদি এগুলো মেনে নেয়, তাহলে আগামীতে আমরা আশা করি নেক্সট 2 ইয়ার্স এর ভিতর বাংলাদেশে 10 লক্ষ লোকের এই ইন্ডাস্ট্রিতে শুধু কর্মসংস্থান হবে। গত কয়েক বছর যাবত এটা 25% গ্রোথ ছিল, লাস্ট ইয়ার এতে 300% গ্রোথ হয়। যে গ্রোথটা এখন মার্কেটটা আস্তে আস্তে ম্যাচুরিটির দিকে যাচ্ছে, এখন যদি এই সুবিধাগুলো দেওয়া হয় তাহলে সরকারকে কর্মসংস্থান নিয়ে আগামী 2 বছর এই ইন্ডাস্ট্রিতে ভাবতে হবে না। এই পলিসি সাপোর্টেই অ্যারাউন্ড 10 লাখ লোকের কর্মসংস্থান হবে। আমি সরকারের কাছে আবারও দাবি জানাবো আমাদের এই বিষয়গুলো পুনর্বিবেচনা করার জন্য। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ জনাব শাহাবুদ্দিন সংক্ষেপে সুনির্দিষ্ট করে বলার জন্য। আমরা এক কথায় একটু আমাদের সঙ্গে ওয়ালটনের নির্বাহী পরিচালক জনাব সিরাজুল ইসলাম রয়েছেন। জনাব সিরাজুল ইসলাম, আপনি যদি বলেন যে ই কমার্সের প্রসারের জন্য আসলে আগামী দিনে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। ই কমার্স যে কত জরুরি আমরা গত বছর থেকে প্যান্ডেমিকের যে সিচুয়েশন অবজার্ভ করছি, সেই সিচুয়েশনের মধ্যে ই কমার্স যথেষ্ট ভালো সার্ভিস দিয়েছে সারা বাংলাদেশকে। সেই হিসাবে আমি বলবো যে এটা হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্মগুলি দাঁড় করানো মানে এখন হচ্ছে আমাদের বাস্তবতা। আমরা যদিও কনভেনশনাল ওয়েতে মার্কেটিং করি, আমাদের বিশাল সেট আছে সারা বাংলাদেশে, সেই জায়গায় হয়তো আমাদের 95 থেকে 96% মূল সেলটা ওখানেই হয়, কিন্তু ই কমার্স সাইটে আমাদের হয়তো বা এখন হচ্ছে 3 থেকে 4%। এটা আরো ফ্লারিশ হবে, আমি চাই বা না চাই, বিশ্ব বাস্তবতা এটা প্রত্যাশা করে বা এটাকে প্রেডিক্ট করে যে এই ই কমার্স প্ল্যাটফর্ম সামনে আরো প্রসার লাভ করবে। এই প্রসার লাভ করতে গিয়ে যেন কেউ কোনো ঝুঁকির সম্মুখীন যাতে না পড়ে, সেই জায়গাটা আমি বলবো যে কিছু মার্কেটে কিছু গ্রে এরিয়া আছে, যেমন আস্থার একটা সংকট আছে, যে এই নতুন নতুন প্ল্যাটফর্ম হচ্ছে, সেই জায়গাগুলোতে আমি মাল দিব, আমার মালটা কত সিকিউর বা আমি পেমেন্টটা ঠিক মতো পাবো কি পাবো না, এই সিকিউরিটিটা সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারাররা পেতে চায়। তো এই জায়গাটা সরকার, আমার মনে হয় আমি আগেও যেটা বলেছিলাম, যে সরকার যদি এই কমফোর্ট জোনটা দিয়ে দেয় যে না সাপ্লায়ারদের কোনো ভয় দিতে পারে, নিঃসন্দেহে আমরা সাপ্লায়ার হিসাবে ই কমার্সের পেছনে কাজ করতে পারি। এবং আমরা আশা করি যে বর্তমান বাজেট যে প্রস্তাবনা দিয়েছে এবং সংশোধনী বাজেটে যখন পাস হবে, এই জায়গাটায় সাপ্লায়ারদের কমফোর্ট জোন নিয়ে কিছু ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে চাই। জি, অনেক ধন্যবাদ জনাব সিরাজুল ইসলাম। আমরা শেষ কথা শুনবো, ডক্টর নাজরিন আমাদের সঙ্গে রয়েছেন। আমরা 1 মিনিটে তার বক্তব্য শুনবো। যে নারীর ক্ষমতায়নের কথাও বলা হচ্ছে, ই কমার্সের মধ্য দিয়ে আমরা সেটি দেখতেও পাই, নতুন নতুন উদ্যোক্তার কর্মসংস্থান হচ্ছে। বিশেষ করে এক কথায় যদি একটু বলেন যে আমরা দেখি যে ই কমার্সে আইসিটির বাইরে গিয়েও এগ্রিকালচারাল পণ্য বা পণ্যের যে বহুমুখীকরণ করবার সুযোগ, সেই সুযোগটি আসলে আমরা কতখানি নেই এবং সেটি আসলে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার যে সম্ভাবনা, সুযোগ, সেই জায়গাটিকে ধরে যদি ডক্টর নাজরিন একটু বলেন। আমি যেভাবে ই কমার্সকে দেখি সেটা হচ্ছে যে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা যারা আসলে সরাসরি বড় বাজারে বিক্রির সুযোগ পান না, যেখানে প্রচুর নারী উদ্যোক্তা আছে, যেই নারী উদ্যোক্তার মূল সমস্যা হচ্ছে তার পণ্য বাজারে নিয়ে যাওয়া, সঠিক মূল্য পাওয়া, কাস্টমার তৈরি করা, সেই জায়গায় কিন্তু ই কমার্স একটা বড় ভূমিকা রাখছে। এই প্যান্ডেমিকের সময় আমরা কিন্তু লকডাউন হয়ে, আমরা কিন্তু অর্থনৈতিক ক্ষতি হয়ে, জীবনযাত্রার ক্ষতি হোক, এটা চাই না। এখানে সুন্দর করে জীবিকা, যে এই যে জীবন জীবিকার দ্বন্দ্ব, সেই জীবিকাটা চালু রাখতে কিন্তু বড় ভূমিকা রাখবে ই কমার্স। এবং সেটাই আমি মনে করি যে সরকার অনুধাবনও করেন। এই যে 300% গ্রোথ হলো, এটা প্রমাণ করে যে আগামীতে বাংলাদেশেও কিন্তু অ্যামাজনের মতো কোম্পানি হওয়া সম্ভব। শুধু আমাদের দেশকে নয়, দেশের গণ্ডি পেরিয়ে যাওয়া সম্ভব। আমরা সেই স্বপ্নটাই দেখা উচিত, কিন্তু এখন ছাড়টা দিতে হবে। যেদিন এটা অ্যামাজনের মতো হবে, বড় হবে, তখন আমরা অনেক কিছু পাবো এই খাত থেকে। আমি মনে করি যে একটা খাত, সম্ভাবনাময় খাত, এটাকে এখন নার্চার করা দরকার। জি, অনেক ধন্যবাদ সংক্ষেপে সুনির্দিষ্ট করে বলবার জন্য ডক্টর নাজরিন, এবং আরও অতিথি যারা যুক্ত ছিলেন সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরাও আশা করব যে ই কমার্স খাত আগামী দিনে আরও দীর্ঘমেয়াদে আরও বড় ধরনের রাজস্বে ভূমিকা রাখবে, এই স্বল্প মেয়াদে ছাড় দিয়ে হলেও, এবং সেটি নিশ্চয়ই বিবেচনা করবেন সরকার। দর্শক, ই ভ্যালি বীজ সংলাপ আজকের মতো এখানে শেষ করব। দেখা হবে আগামীকাল নতুন বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।